আমি বুঝলাম আপনি বিদেশে ছিলেন, আপনি দেখছেন একজন মানুষ অনেক কষ্ট করতেছে একটা বাড়ির কাজে হাত দিয়ে, সে তার টাকা পয়সা সবটুকু খরচ করে বাড়ি করতে পারে নাই। আপনি তার কষ্টটা দেখলেন, ফিল করলেন, এরপর দেশে আসবেন, কোম্পানি করলেন, সবই বুঝলাম। কিন্তু আপনি সুদমুক্ত কিস্তিতে বাড়ি তৈরি করে দিবেন বা দিচ্ছেন, এটা আপনার লাভ কি, আপনার উদ্দেশ্য কি? MAC কনস্ট্রাকশন লিমিটেড, স্বপ্নের নির্মাণে বিশ্বস্ত সহযোগী। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি মামুন হাসান, MAC কনস্ট্রাকশন লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর। প্রিয় ভিউয়ার্স, আমরা MAC কনস্ট্রাকশন লিমিটেড কোনো প্রকার সুদ বা ইন্টারেস্ট ছাড়া মাত্র 60% ডাউন পেমেন্টের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাদের স্বপ্ন নির্মাণ করে দিচ্ছি গত 7 বছর যাবত। এই যে কোনো প্রকার সুদ বা ইন্টারেস্ট ছাড়া বাড়ি তৈরি করে দিচ্ছি, এইটা নিয়ে আপনাদের অনেকেরই অনেক রকম প্রশ্ন রয়েছে। যদিও এই ব্যাপারে আমি শুরুর দিকে, এখন থেকে আরো 4-5 বছর আগে আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম, আপনাদেরকে বলেছিলাম আমরা কোনো প্রকার সুদ বা ইন্টারেস্ট ছাড়া বাড়ি তৈরি করে দিচ্ছি, এতে আমাদের লাভ কি, আমাদের লস কি, এবং কি আমাদের উদ্দেশ্য কি। এবং এই যে 3-4 বছর আগে যে ভিডিওটা করেছি বা যে ভিডিওতে কথা বলেছি, আপনারা আগের যারা আছেন, আপনারা অসংখ্য মানুষ আছেন গত 6 বছর যাবৎ আমাকে ফলো করেন, আমার ভিডিও দেখেন এবং আমাদের মাধ্যমে বাড়ি তৈরি করার স্বপ্ন দেখেন, তারা জানেন। কিন্তু গত 2-3 বছর যাবৎ যারা আমাদের ভিডিও দেখছেন এবং যারা ওই ভিডিওটি দেখেননি বা যারা এখনো আমাদের এই ব্যাপারটি সুন্দরভাবে বা ক্লিয়ারলি জানেন না, আজকের এই ভিডিওটি তাদের জন্য। প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে এই টপিকটি নিয়ে একটু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমরা MAC কনস্ট্রাকশন লিমিটেড আপনাদের বাড়ি তৈরি করে দিচ্ছি কোনো প্রকার সুদ বা ইন্টারেস্ট ছাড়া। এতে আমাদের লাভ কি এবং আমাদের লস কি, আমরা কেন আপনাদের বাড়ি তৈরি করে দিচ্ছি, আমাদের উদ্দেশ্যটা কি, সেই বিষয়টা আমি সুন্দরভাবে এক্সপ্লেইন করার আগে আমি আমার একটু পাস্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেটা হচ্ছে, আমার যখন 17 বছর বয়স, তখন আমি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে গিয়েছি কাজের উদ্দেশ্যে। জীবনের উদ্দেশ্য একটাই ছিল, কিছু টাকা পয়সা ইনকাম করা। একজন ছেলে যখন 17 বছর 18 বছর বয়সে দেশ ছেড়ে বিদেশে যায়, অবশ্যই সে পেট অথবা টাকা, এই দুইটার তাগিদেই যায়। যদি সহজভাবে বলি, পেটের তাগিদেই যায়। আমি এর বাইরের কেউ না। আমারও উদ্দেশ্য ছিল একটা, আমি বিদেশে যাব, কিছু টাকা পয়সা ইনকাম করব, নিজের জীবনটাকে একটু সুন্দরভাবে গোছাবো, আপনাদের মতো করেই আমি চিন্তা করেছিলাম। এরপর বিদেশে যাই, বিদেশে যাওয়ার পর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের লোকজনের সাথে চলা, ওঠা বসা, কাজ করা এবং একটা এক্সপেরিয়েন্স গ্যাদার করা। এবং আমি আমার লাইফে যেখানেই কাজে গিয়েছি, আলহামদুলিল্লাহ ওই জায়গাটাতেই আমি চেষ্টা করেছি ওই জায়গাটা আমি আমার করে নিব, আমি আমার মতো করে ভাববো, আমি আমার চিন্তা ভাবনা দ্বারা একটু উন্নত করে কিভাবে কাজটা করা যায় সেভাবে করব। এই চিন্তা ভাবনাটা থাকার কারণে আমি যেখানেই কাজ করেছি, কর্তৃপক্ষের চোখে আমি খুব ভালো এবং পজিটিভ এবং একজন কর্মঠে ছেলে হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে পেরেছি। তো সেই জায়গা থেকে ডে বাই ডে স্বপ্ন দেখা, কিভাবে নিজেকে বড় করে তোলা যায়, কিভাবে আরো একটু সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, এভাবে দিনের পর দিন চলা, কাজ করা। এবং আমার বিদেশের বয়স 5 বছর পার হওয়ার পর আমি একটি কোম্পানিতে অ্যাজ এ ফোরম্যান হিসেবে কাজে জয়েন করি। এবং ওইখানটাতে আমার সিনিয়র, বেশিরভাগ লোক ছিল আমার সিনিয়র ওই কোম্পানিতে, এবং কি এমন লোকও ছিল যারা আমার বাবার বয়সী বা বাবার সমতুল্য। তাদেরকে আমি জায়গা দিয়েছি, তাদেরকে আমি কাজ দিয়েছি, তাদেরকে দিয়ে আমি কাজ করিয়েছি। তো এই কাজগুলো করতে করতে, এই মানুষগুলোর সাথে মিশতে মিশতে আমি অনেক কিছু বুঝেছি, অনেক কিছু শিখেছি। এবং ওইখান থেকে যে বিষয়গুলো শিখেছি, বুঝেছি, আমি চেষ্টা করেছি আমার দেশের মানুষকে সেটা দেওয়ার জন্য। আমার লাস্ট যখন বাংলাদেশে আসার বা কোম্পানি করার সিদ্ধান্তটা নেওয়া হয়, এর একটু আগের মোমেন্টে যদি যাই,
সেটা আপনার আমার অনেকের জীবনেই ঘটেছে, হয়তো সামনে ঘটতে পারে। এইখান থেকে জাস্ট চিন্তা করে দেন আমার বাংলাদেশে আসা, কোম্পানি করা। সেই বিষয়টা কি? সেটা হচ্ছে একজন সিনিয়র পারসন, সে অলরেডি 16-17 বছর বিদেশ করেছে, অর্থাৎ 15 বছর প্লাস বিদেশ করেছে। তার বাচ্চা কাচ্চা মানুষ করেছে, মেয়ে বিয়ে দিয়েছে, ছেলে পড়াশোনা করিয়েছে। এখন তার যে বয়স বা তার যে সময় দেশে আসার, দেশে এসে রেস্ট করা এবং সুন্দরভাবে জীবনযাপন করার, কিন্তু সে সেটা করতে পারছে না। উল্টো তার ওই বয়সে সে যেই চাপটা নিতে পারবে না, সে ওই চাপটা নিয়ে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, এক কথায় জীবনের সাথে যুদ্ধ করে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে সে তখন থেকে আরো 2 বছর আগে একটি সিদ্ধান্ত নিয়েছে সে বাড়ি করবে। তো বাড়ি করবে এমন ভাবে তার বাজেট আছে 10-12 লক্ষ টাকা। সে চিন্তা করছে আমি 7-8 লক্ষ টাকা দিয়ে একটি বাড়ি তৈরি করব, এবং বাড়ি তৈরির পর আমি দেশে যাব, দেশে গিয়ে কিছু করে খাবো, ছোটখাটো একটা ব্যবসা বাণিজ্য করব, অ্যান্ড দেন আমি আমার জীবনটা সুন্দরভাবে পরিচালনা করব। আমার ছেলে পড়াশোনা করতেছে, সে একটা জব টব নিয়ে সে তার মতো করে সেটেল হতে পারবে। তো সে এই চিন্তা করে বাড়িতে একটি বিল্ডিং এর কাজে হাত দেয়। এমতো অবস্থায় সমস্ত আয়োজন করার পর মিস্ত্রি তাকে পরামর্শ দেয়, এই যে যে বাড়িটা আপনি করবেন, জাস্ট আর 2 লক্ষ টাকা বেশি খরচ করলে আপনি সুন্দর করে ছাদ দিয়ে একটি একতলা বাড়ি করতে পারবেন। সুন্দর করে তাকে বোঝায়, তার বাড়ির লোকজনদেরকে বোঝায়। তার একটাই কথা ছিল, না আমি আসলে এইভাবে বিল্ডিং করব না, বিল্ডিং করলে আমার অনেক টাকা খরচ হয়ে যাবে, আমার এত টাকা নাই, আমি চাচ্ছি একটা বাড়ি তৈরি করব। আমি জাস্ট একটা ঘর তৈরি করব, উপরে টিন থাকবে, টিন শেড ঘর তৈরি করব। এরপর বাড়ির লোকের প্ল্যান প্রোগ্রাম চেঞ্জ হয়ে যায় মিস্ত্রির পরামর্শে। দেন তারা বলতে থাকে যে বিল্ডিং করলে ভালো হবে, 2-3 লক্ষ টাকা বেশি খরচ হবে, 10-12 লক্ষ টাকায় আমরা বিল্ডিং করে ফেলতে পারবো। তো তুমি এটা করবা না কেন? তুমি এত বছর বিদেশে থাকো, বিদেশে করে তুমি কি করলা? তুমি যদি একটা বাড়িতে ঘরই না করতে পারো, একটা বিল্ডিংই না করতে পারো, তাহলে এত বছর বিদেশ করে কি করছো? তখন সে এক প্রকার চাপে পড়ে যায়। চাপে পড়ার পর সে সিদ্ধান্ত নেয়, ঠিক আছে তোমরা যা করো করো, আমার কিছু বলার নাই। তখন বাড়িতে বিল্ডিং এর কাজ শুরু করা হয়। এই বিল্ডিং এর কাজটা যখন শুরু করা হয়, তার যতটুকু সেভিংস ছিল সেই টাকা সব ব্যয় করে দেয়। ছাদ পর্যন্ত আসতে পারছে সেই টাকাটা ব্যয় করার পর। এটা এখন থেকে আরো প্রায় 8 থেকে 9 বছর আগের হিস্ট্রি আমি আপনাদেরকে বলছি। তখন 10-12 লক্ষ টাকায় সে তার যেটুকু এক কথায় সেভিংস ছিল, সেই সেভিংসে সে তার ছাদ পর্যন্ত করতে পারছে। এরপর যেটা হলো, সে প্রতি মাসে মাসে বেতন পায়। বেতন পেয়ে একবার কিছু ইট কিনে ইটের গাঁথনি করায়, একবার বেতন পেয়ে মিস্ত্রির বিল দেয়। এইভাবে আস্তে আস্তে 2-2.5 বছরে তার গাঁথনির কাজটা শেষ করছে। তো এরপর অনেক কাজ বাকি। তো এইটা নিয়ে সে মাঝে মধ্যেই বাড়িতে ফোন দিয়ে ঝগড়াঝাটি করে, আমি বিল্ডিং করব না, তোমরা আমাকে দিয়ে বিল্ডিং করাইছো, তোমরা বিল্ডিং করতে চাইছো, এখন করো, এই করো সেই করো। মানে একদম প্রতিটা মুহূর্তই আমি দেখছি সে যখন বাড়িতে ফোনে কথা বলে তার কথার ভিতরে শান্তি নাই। এই যে শান্তি নাই, অশান্তি, অশান্তিটা কিভাবে সৃষ্টি হইলো? এই অশান্তিটা সৃষ্টি হইলো একজন মিস্ত্রি এবং কন্ট্রাক্টরের পরামর্শে। আমাদের এলাকায় যে মিস্ত্রি কন্ট্রাক্টর গুলো আছে, তারা ইঞ্জিনিয়ারদের চেয়েও বেশি জ্ঞানী, বেশি বুদ্ধিমান, এবং তারা চাইলে অনেক কিছু করে ফেলতে পারে। তো এই ধরনের মিস্ত্রি, এই ধরনের কন্ট্রাক্টরদের কাছ থেকে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। তো আমি আমার হিস্ট্রিতে ফিরে আসি। সেটা হচ্ছে আমি খুব সুন্দরভাবে অবজারভেশন করলাম ওনার লাইফটা কিভাবে হেল হয়ে গেল শুধুমাত্র একটি বাড়ি তৈরির কাজে হাত দিয়ে। তো সেইখান থেকে প্ল্যান, চিন্তা ভাবনা যে আমাকে ডিফারেন্স কিছু করতে হবে। আমি প্রবাসে আছি, আমার বয়স কম, আমি যেটুকু সেভিংস করছি আমি চাইলে ডিফারেন্স কিছু করতে পারবো। তো সেই জায়গা থেকে আমি সিদ্ধান্ত নিলাম আমি দেশে আসব। দেশে এসে আমি এমন একটা প্রতিষ্ঠান গড়ে তুলবো যেটার মাধ্যমে আমার মতো যারা প্রবাসী আছে তাদের স্বপ্নটা সুন্দরভাবে বাস্তবায়ন হবে। এরপর দেশে আসি। দেশে এসে কোম্পানি শুরু করি। আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন কেউ আমাকে অ্যাকসেপ্ট করে নাই। অর্থাৎ তাদের কথা হচ্ছে আমি বিদেশে গেছি, আমি টাকা কামাই করতে গেছি, আমার বয়স কম, আমি টাকা পয়সা কামাই করব, অনেক টাকা কামাবো, আমি ঘর করব, বাড়ি করব, বিয়ে করব, সংসার করব, একটা অন্যরকম জীবনযাপন করব।
কিন্তু কথা হচ্ছে আমি 5-6 বছর বিদেশ করার পর যা ইনকাম করেছি সেটা দিয়ে আমি একটা বিজনেস শুরু করব, যেই বিজনেসের বাংলাদেশে কোনো ভবিষ্যৎ নেই। বাংলাদেশের বিজনেসের কোনো ভবিষ্যৎ নাই। সে বিদেশে আছে, বিদেশে থাকবে, মাসে লাখ টাকার উপরে ইনকাম করে, সে কেন বাড়িতে আসবে? এটা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে আমার আত্মীয় স্বজন রিলেটিভ সবার একই কথা। কিন্তু আমি আসলে কারো কথা ওইভাবে ফলো আপ করি নাই। ভিতরে একটাই জিদ নিয়েছি যে না, আমি বাংলাদেশে যাব, কিছু করব এবং কি আমি তাদেরকে দেখাবো যে না, আমার বাংলাদেশে আমি অনেক কিছু করতে পারি এবং আমি অনেক কিছু মানুষকে দিতেও পারি। তো সেই স্বপ্ন দেখে বাংলাদেশে আসি, কোম্পানি শুরু করি। আমি আমার বাড়িতে আসি নাই, আমি মালয়েশিয়া থেকে এসে ঢাকাতেই আমার বিজনেস শুরু করি। অ্যান্ড দেন বাড়িতে আসি প্রায় বছর খানেক পরে, হয়তো 8-9 মাস বা 1 বছর পরে, আমার যতটুকু মনে আছে আমি বাড়িতে এসেছিলাম। তো এই যে এতটা দিন আমি ঢাকায় থাকলাম, আমি বাড়িতে আসলাম না, কেন আসলাম না? আসলাম না একটা কারণে, আমাকে কেউ অ্যাকসেপ্ট করতেছে না। তো যাই হোক, দেশে আসলাম, দেশে এসে কোম্পানি শুরু করলাম। এরপর অনেক স্ট্রাগল, একটা প্রতিষ্ঠান শুরু থেকে শুরু করা এটা অনেক কঠিন, একটা চ্যালেঞ্জিং বিষয়। আজকে যদি আমি আপনাদেরকে বলি যে আমার অমুকে একটা ব্র্যান্ড করা হয়েছে, অমুকে একটা কোম্পানি করা হয়েছে, বা এই নামে একটা ব্র্যান্ড করা হয়েছে, আপনারা সেটা সহজভাবে নিতে পারবেন এবং আপনারা অনেকেই আমার সেই প্রোডাক্টের কাস্টমার হয়ে যাবেন। কিন্তু শুরুতে তো এটা ছিল না, এটা অনেক চ্যালেঞ্জিং, অনেক কঠিন একটা বিষয় ছিল। মানুষকে যখনই বলতাম, এখন থেকে 7 বছর আগে যখনই আমি মানুষকে বলতাম আমি সুদমুক্ত কিস্তিতে বাড়ি তৈরি করে দিব, এমনও কথা বলছে, দৌড় ভাই ফাইজলামি করেন, এটা কোনো কথা? আপনি সুদমুক্ত কিস্তিতে বাড়ি তৈরি করে দেবেন, আপনার লাভ কি? তো আমি যতই বোঝাইতাম যে ভাই আমি এইভাবে এইভাবে করে দিতে পারবো, আসলে আমি বোঝাতে পারতাম না। তো আমি একটা জায়গায় স্ট্রিক্ট ছিলাম, সেটা হচ্ছে আমি আমার স্বপ্নতে লেগে থাকা। আমি আমার জীবন দশায় আমি আমার জীবনের জন্য কিছু করে যেতে চাই, আমি মানুষের জন্য কিছু করে যেতে চাই। কারণ আমাদের বাংলাদেশটা আন্ডার ডেভেলপ একটা কান্ট্রি, আমরা চাইলে অনেক কিছু করতে পারি, অনেক পরিবর্তন করতে পারি। তো সেই জায়গা থেকেই লেগে থাকা, এবং দিন যাচ্ছে রাত আসছে, দিন যাচ্ছে রাত আসছে, এমন এক সময় চলে আসলো করোনা। করোনা মহামারীতে আরো বিধ্বস্ত, মন মানসিকতা সব নষ্ট হয়ে গেল, এবং কি আমার যে ভিসাটা এক্সপায়ার হয়ে গেল। সবকিছু মিলিয়ে আমি আর আমার জায়গায় নাই, শুধু আমার স্বপ্নটার জায়গায় আমি ছিলাম। তো যাই হোক, এরপর ডে বাই ডে সামনের দিকে এগিয়ে আসা, আমাদের এমএসসি কনস্ট্রাকশন লিমিটেডের একটার পর একটা অসংখ্য প্রজেক্ট করা। আজকে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় আমাদের চলমান প্রজেক্ট আছে। আলহামদুলিল্লাহ, দেখে ভালো লাগে, ভেবে ভালো লাগে। এবং ওই সময়টা আমার একটা চিন্তা বা একটা প্ল্যান ছিল, আমার প্রতিষ্ঠান দিয়ে আমি এমন কিছু কাজ করব, আমার বাংলাদেশের প্রতিটা জেলায় এমন কিছু ভাই তৈরি করব। আমি রাত 2টার সময় গিয়েও যদি বলি ভাই আমি এইখানে আসি, আমি আসতেছি, সেই ভাই আমার জন্য রাত 2টা বাজে বসে থাকবে উঠে, যে মামুন ভাই আসতেছে। আলহামদুলিল্লাহ, আজকে যখন আমি ব্রাহ্মণবাড়িয়া যাই, আজকে যখন আমি কুমিল্লাতে যাই, আজকে যখন আমি চট্টগ্রাম যাই, আজকে কোথায় কোন জেলার কথা বলবেন, আমি যখনই যাই আমার একজন ক্লায়েন্টকে ফোন দেয়, ভাই আমি আসতেছি। ওই দিন আমি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর গেছি, আমি আমার একজন ক্লায়েন্টকে ফোন দিছি, শিবুজামান ভাইকে, ভাই আমি তো এখানে আছি। শিবুজামান ভাই বলছে, ভাই আপনি কোথায় আছেন, ঠিকানা দেন, আমি নিজে বাইক নিয়ে চলে আসতেছি। আমি বললাম না ভাই, আপনার আসতে হবে না, আমি আসছি। আচ্ছা, নাসির উদ্দিন ভাইকে ফোন দিলাম, নাসির উদ্দিন ভাই বলছে, ভাই কোথায় আছেন, আপনি বলেন, আমি আসতেছি। তো আমি বললাম না ভাই, আপনার আসতে হবে না, আমি আসতেছি। এই যে আমার ভাই, এই যে আমার প্রাণের ভাই, এদেরকে আসলে আপনি টাকা দিয়ে জাজমেন্ট করতে পারবেন না, এই ভালোবাসা আপনি টাকা দিয়ে চিন্তা করতে পারবেন না। এটাই আমি চেয়েছিলাম, এবং এটার পাশাপাশি আমি নিজে কিছু টাকা পয়সা ইনকাম করতে চেয়েছি এবং আপনাদেরকে কিছু ভালো কিছু দিতে চেয়েছি। আসলে আমাদের বা আপনাদের যেটা স্বাভাবিক কোশ্চেন, সেটা হচ্ছে সুদ মুক্ত কিস্তিতে বাড়ি তৈরি করে দিচ্ছেন, আপনার লাভ কি? আমি বুঝলাম আপনি বিদেশে ছিলেন, আপনি দেখছেন একজন মানুষ অনেক কষ্ট করতেছে একটা বাড়ির কাজে হাত দিয়ে, সে তার টাকা পয়সা সবটুকু খরচ করে বাড়ি করতে পারে নাই। আপনি তার কষ্টটা দেখলেন, ফিল করলেন, এরপর দেশে আসবেন, কোম্পানি করলেন, সবই বুঝলাম। কিন্তু আপনি সুদমুক্ত কিস্তিতে বাড়ি তৈরি করে দিবেন বা দিচ্ছেন, এটা আপনার লাভ কি, আপনার উদ্দেশ্য কি? এই প্রশ্নটার উত্তরটা আমি আপনাদেরকে দিচ্ছি প্রিয় ভিউয়ার্স। প্রথম কথা হচ্ছে,
বাংলাদেশে যে টপ লেভেলের কোম্পানিগুলো আছে, বিল্ডিং ম্যাটেরিয়ালস কোম্পানি, রড, সিমেন্ট, কেবল, সুইচ, ইলেকট্রনিক্স ফিটিংস, প্লাম্বিং ফিটিংস, এই প্রোডাক্টগুলোই তো লাগে একটা বাড়ি তৈরি করতে, তাই না? এই যে যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলোর সাথে আমি ডিরেক্ট কোম্পানি টু কোম্পানি একটা পার্টনারশিপ গড়ে তুলেছি। অর্থাৎ আপনার বাড়ির কাজটা যখন আমি শুরু করব, তখন আমি বাইরে থেকে খুচরা কোনো মালামাল কিনবো না। আপনি যখন বাড়ি তৈরি করবেন, আপনি রড কিনবেন দোকান থেকে, আপনি সিমেন্ট কিনবেন দোকান থেকে, আপনি চাইলেই ডিরেক্ট কোম্পানি থেকে নিতে পারবেন না, অর্থাৎ কোম্পানি আপনাকে দিবে না। কিন্তু আমি যখন আপনার বাড়ির কাজ শুরু করব, আমি ডিরেক্ট কোম্পানি থেকে সিমেন্ট নিতে পারবো, ডিরেক্ট কোম্পানি থেকে রড নিতে পারবো, টাইলস নিতে পারবো, কমোড, বেসিং, এভরিথিং আমি কোম্পানি থেকে নিতে পারবো, কারণ আমি সেই জায়গাটা তৈরি করছি। আমার বিজনেস স্টার্টিং এর আগে 2 বছর আমি শুধু আমার কোম্পানির ফাউন্ডেশনাল ওয়ার্ক তৈরি করেছি। তো এটা আসলে অনেকেই জানেন না। এইখানে অনেক ইনভেস্টমেন্ট, অনেক রিস্ক, অনেক কিছু যেটা আমি ফেস করেছি এবং যেই রিস্কগুলো আমি নিয়েছি। তো যাই হোক, আপনার বাড়ির কাজটা যখন আপনি শুরু করবেন, আপনি লোকালি মাল কিনবেন, ম্যাটেরিয়ালস কিনবেন, বাড়ি তৈরি করবেন। আপনি যখন 20 লাখ টাকার একটা বাড়ি তৈরি করবেন, ওটাই আলটিমেটলি 22 লাখ টাকা আপনার খরচ হয়ে যাবে। অর্থাৎ যেই প্রোডাক্টগুলো আপনি 22 লাখ টাকা দিয়ে কিনে কাজ করবেন, সেই বাড়িটা যখন আমি নিজে করব, আমার 2 লাখ টাকা সেভ হবে, কারণ আমি ডিরেক্টলি কোম্পানি থেকে প্রোডাক্ট নিব। যেই বাড়িটা আপনি 50 লাখ টাকা খরচ করে করবেন, আমি অনায়াসে সেই বাড়িটা মিনিমাম 3 থেকে 4 লক্ষ টাকা কমে আমি করে ফেলতে পারবো, কারণ আমি ডিরেক্টলি কোম্পানি থেকে প্রোডাক্ট নিচ্ছি। এবং শুধু কোম্পানি থেকে প্রোডাক্ট নিচ্ছি না, আমি নিজে অনেক প্রোডাক্ট ডিরেক্ট চায়না, মালয়েশিয়া থেকে আমি ইম্পোর্ট করে নিয়ে আসছি। যেহেতু আমি দীর্ঘদিন মালয়েশিয়াতে আছি এবং কনস্ট্রাকশন রিলেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করছি, আমি অনেক প্রোডাক্ট মালয়েশিয়া থেকে নিয়ে আসি, অনেক প্রোডাক্ট আমি চায়না থেকে নিয়ে আসি, এবং অনেক প্রোডাক্ট আছে আমি নিজে তৈরি করি, প্রোডাকশন দেই। যেমন দরজা, জানালা, থাই, এগুলো হচ্ছে আমি জাস্ট র ম্যাটেরিয়ালস গুলো নিয়ে আসতেছি ডিরেক্ট কোম্পানি থেকে, এবং আমি আমার কারখানায়, আমি আমার শ্রমিকদের দ্বারা এটাকে মেকিং করতেছি, এটাকে মানে ম্যানুফ্যাকচারিং করতেছি, একদম রেডি করতেছি। তো এইখানে আমার একটা সেভিংস আছে। অর্থাৎ আপনি যে গ্লাসের কাজটা বাইরের থেকে একজন দোকানদারকে দিয়ে করাবেন, সে আপনার কাজটা 50,000 টাকার কাছ থেকে, মানে আপনার কাজটা সে 50,000 টাকা দিয়ে করলে মিনিমাম এখানে তার 5 থেকে 10,000 টাকা প্রফিট থাকবে, 5,000 টাকা মিনিমাম প্রফিট থাকবে। তো এই 50,000 টাকার কাজটা যখন আমি করব, তখন কিন্তু এখানে আমার এই 5,000 টাকা সেভ হচ্ছে। এবার অ্যামাউন্টটা বাড়ান, এটা ধরেন 5 লাখ টাকার কাজ। তো 5 লাখ টাকার কাজ হইলে আমার এমনিতে অনায়াসে 20 থেকে 30,000 টাকা প্রফিট হচ্ছে। তো এভাবে রড, সিমেন্ট, দরজা, জানালা প্রত্যেকটা প্রোডাক্ট থেকে আমি নিজে নিজে প্রফিট বের করতেছি। এক কথায় আমি একজন সেলার। আপনার বাড়ি আপনি তৈরি করবেন, আপনি দোকান থেকে মালামাল কিনে করবেন, সেই বাড়িটা আমি করে দিচ্ছি। আমি আমার নিজের কাস্টমার নিজে, আমি আমার নিজের কোম্পানি থেকে প্রোডাক্ট কিনছি, কিনে দেন হচ্ছে আমি আপনার বাড়িটা তৈরি করে দিচ্ছি। জাস্ট এইখানে আমার প্রফিটটা। আশা করি আপনি আমার কথায় একদম ক্লিয়ারলি বুঝতে পারছেন। আসলে বিনা স্বার্থে কেউ 1 গ্লাস পানি আপনাকে ঢেলে খাওয়াবে না। এই পানিটা ঢেলে খাওয়ানোর ভিতরেও একটা সার্থকতা আছে বর্তমানকার দিন, দুনিয়া এবং যুগে। তো সেই জায়গা থেকে আপনাকে একটা বাড়ি তৈরি করে দিচ্ছি, আমি কিছুই নিচ্ছি না, এটা ভাবলে আপনার ভুল হবে। অবশ্যই এখানে আমার একটা সার্থকতা আছে, অবশ্যই আমার এখানে একটা প্রফিট আছে, তবে এখানে আপনাকে বাঁচিয়ে আমি। আপনি যখনই চিন্তা করবেন কোম্পানিকে দিয়ে বাড়ি তৈরি করবেন, মামুন ভাইকে দিয়ে বাড়ি তৈরি করবেন, আপনি যখনই কারোর সাথে ডিসকাশন করবেন, বলবে কোম্পানির কাছে যাবা, কোম্পানি কি তোমাকে এমনি এমনি বাড়ি তৈরি করে দিবে? কোম্পানি সুদমুক্ত কিস্তিতে বাড়ি তৈরি করে দিবে, তোমার ওই 50 লাখ টাকার বাড়িতে 60 লাখ টাকা নেবে। এই ধরনের কথা আপনাকে বলবে, কারণ আমরা বাঙালি, আমাদের ব্র্যান্ড মেন্টালিটি এইভাবেই আমরা তৈরি করে ছোট থেকে আসছি এবং কি আমরা এইভাবে গ্রো করছি। তো সেই জায়গা থেকে এর চেয়ে বেশি ডিফারেন্সই আসবে না চিন্তা ভাবনার ভিতরে। কিন্তু আপনি যদি স্বাভাবিক সেন্সে চিন্তা করেন, বর্তমানকার যুগ এবং মার্কেট, এটা হচ্ছে একটা কম্পিটিশনের মার্কেট। এই কম্পিটিশনের মার্কেটে আমি যদি আপনার 50 লাখ টাকার কাজটা 60 লাখ টাকা কস্টিং দেই, আপনি সহজভাবে বুঝতে পারবেন। তবে এটাও আপনার বুঝতে হবে যে কোম্পানি
মাগনা মাগনা আপনার কাজ করে দেবেন। আপনি তো আমার ভাইও না দুলাভাইও না, তাহলে আপনার কাজ আমি কেন মাগনা করব? অবশ্যই 2টা পয়সা প্রফিটের জন্য। তবে এখানে আপনাকে বাঁচিয়ে রেখে 50 লাখ টাকার কাজটা করলে আমি নিঃসন্দেহে 3 থেকে 4 লাখ টাকা আপনার থেকে প্রফিট করব। যদি আপনি মনে করেন যে এই 3-4 লাখ টাকা আমি দিব না, তাহলে আপনার বাড়িটা আপনার নিজের করাটাই বেস্ট হবে। এখন কথা হচ্ছে, এই যে 3 থেকে 4 লক্ষ টাকা আমি আপনার থেকে নিলাম, আমি কিন্তু বিভিন্ন প্রোডাক্টের মধ্য দিয়ে নিলাম। এমন হতে পারে আপনি যখন নিজে নিজে মালামাল কিনে বাড়িটা করবেন, এর চেয়ে অনেক বেশি খরচ হতে পারে। এই বিষয়টা ভাবার বিষয় আছে। আর এছাড়া যেটা গুরুত্বপূর্ণ বিষয় একটা বাড়ি তৈরির ক্ষেত্রে, আমরা যখন একটা বাড়ি তৈরি করে দেই 3 বছরে আপনাদের কাছ থেকে টাকা নেই। এই 3 বছরে টাকা দেওয়ার মধ্য দিয়ে আপনাদের কাজের কোনো একটা সুবিধা অসুবিধা হলে আপনারা কিন্তু ক্লেম করতে পারেন। আমার একটা প্রজেক্টে সুইচে প্রবলেম হয়েছে, একটা বাড়ির রেডি বাড়ি ব্যবহার করতেছে, তো 50টা সুইচ লাগাইলে এর মধ্যে 2টা সুইচ তো এলোমেলো থাকতেই পারে। তো সুইচও ভালো ব্র্যান্ডের। আমাকে ফোন দিয়ে বলতেছে, মামুন ভাই আপনি কি মাল লাগাইছেন, এই সমস্যা, এই সুইচ ভাঙে গেছে, এটা ঠিক মতো চলে না, আর জিনিসপত্রের কি অবস্থা আল্লাহই জানে। আমি বলে ভাই আপনার সুইচ নষ্ট হয়েছে, সুইচ সেরে দেওয়া যাবে, এটার গ্যারান্টি ওয়ারেন্টি আছে। একটা সুইচের গ্যারান্টি থাকে 5 বছর। আমরা যেটা কিনেছি এটার গ্যারান্টি 5 বছর। এটা আমিও বানাই নাই, আমার বাবাও বানায় নাই। শুনতে খারাপ লাগলে এটা সত্য, আমি এটা কিনে আনছি। তাহলে আপনার সুইচে প্রবলেম হয়েছে, আমি চেঞ্জ করে দিব, সমস্যা নাই তো। আপনি এইভাবে কথা বলছেন কেন? তো ঠিক আছে ভাই, আপনি এটা চেঞ্জ করে দিয়েন। তো এখন কথা হচ্ছে, যখন ওনার বাড়িটা তৈরি হয়ে গেছে, ওনার মুভমেন্ট চেঞ্জ হয়ে গেছে, যে কোম্পানি এখন আমার কাছে ধরা, কোম্পানির সুইচ নষ্ট হয়েছে, কোম্পানির এইটা সমস্যা হয়েছে, ওইটা সমস্যা হয়েছে, এবার কোম্পানি আমার কাছে ধরা। ভাই এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। আপনার বাড়ির কারেন্টের কাজ করার পর আপনার বিল্ডিং এর শর্ট সার্কিট হইতে পারে, এটা আমিও করি নাই, আমার বাবাও করে নাই, তাই না? তো এখন এইভাবে কেন কথা বলতেছি ভাই? দীর্ঘদিনে অভিজ্ঞতা অর্জন করছি, সেই জন্য বলতেছি। তো আপনার বাড়ির শর্ট সার্কিট হইতে পারে, আপনি আমাকে সিম্পলি বলতে পারেন, মামুন ভাই আমার বাড়ির কারেন্টের লাইনে সমস্যাটা হয়েছে, আপনি একটু সমাধান করে দেন। ঠিক আছে ভাই, সমাধান করে দিব। এখন আপনি আমাকে আজকে বলছেন, তার মানে এই নয় যে আমি কালকেই যাইতে পারবো। এমনও তো হইতে পারে 2 দিন 5 দিন পরেও আমি যাইতে পারি। আমি তো সমাধান করে দিব, আমি আপনার কাছে টাকা পাবো, অবশ্যই আমার এটার নিয়ে চিন্তা আছে। তো এখন আপনার কথা হয়েছে আপনার কালকেই আসতে হবে, না হলে আপনার কিস্তি দিব না। আরে ভাই কিস্তি দিবেন না কেন? তো এই ধরনের অনেক কিছু ফেস করি, স্টিল নাও করছি। তবে আপনারা যারা ফিউচারে বাড়ি তৈরি করবেন এবং কি আমাদের মাধ্যমে বাড়ি তৈরি করবেন, তাদের এই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। এটা হচ্ছে আপনাদের প্রতি আমাদের একটা রিকোয়েস্ট। আমার একজন প্লাম্বার মিস্ত্রি আপনার বাড়ির পাইপের কাজ করতে পারে, সেই পাইপটা কোনো কোনো কারণে লিকেজ হতে পারে, এবং লিকেজ হওয়ার কারণে ওই একটা ওয়াল ড্যামেজ হইতে পারে, মানে পানি একদম পানিতে ভিজে ভিজে একটা ড্যাম ভাব আসতে পারে। কিন্তু তার মানে এই নয় যে আপনার ওটা নষ্ট হয়ে গেছে, পচে গেছে, ভেঙে গেছে। ওইটা আমাদেরকে বলার সাথে সাথে আমরা কি করব, পদক্ষেপ নিব কিভাবে এটা সমাধান করা যায়, আমরা এটা সমাধান করে দিব। তো এটা তো নেগেটিভলি নেওয়ার কিছু নাই। আমার যখন 10 জন মিস্ত্রিতে কাজ করবে, একজনের কাজ একটু 19-20 হতে পারে, সেটা তো আমরা সলভ করে দেওয়ার জন্য আসি। তো অনেকেই আছে এটাকে একটা পুঁজি হিসেবে নেন, এটা করেন না। এটা করলে এই যে যে উদ্যোগটা নিছি, গত 7 বছরে অনেক স্ট্রাগল করছি, অনেক ইনভেস্টমেন্ট করছি, অনেক কষ্ট করছি, অনেক রাত জাগছি। এরকম হইলে কষ্ট লাগে। একটা বাড়ি করা অনেক কঠিন কাজ, অনেক কঠিন কাজ। এই কঠিন কাজটা আমরা সহজভাবে আপনাদেরকে করে দিচ্ছি। এখন দেখা যাচ্ছে আমাদেরকে দেখে দেখে অনেকেই এই ধরনের করার চেষ্টা করছে, মাঝে মধ্যে ইউটিউব ফেসবুকে দেখা যায়। তবে এগুলো থেকে সাবধান থাকবেন। এমএসসি কনস্ট্রাকশন লিমিটেড সর্বপ্রথম বাংলাদেশে সুদমুক্ত কিস্তিতে বাড়ি তৈরির উদ্যোগ নিয়ে এসেছে, এবং এটার যে উদ্যোক্তা আমি নিজে, এবং কি এই 60% ডাউন পেমেন্টে সুদমুক্ত কিস্তিতে বাড়ি তৈরি করে দেওয়ার যে উদ্যোক্তা, ওই হিসেবে এটার ফাদারও বলা হয় আমাকে। অনেকে বলে যে ভাই আপনি তো এইটা তো আপনি দেশে নিয়ে আসছেন, অনেকেই তো দেখি এটা এটা বলে এখন, তো কিন্তু এটার মানে ক্রিয়েটর, এটার ফাদার তো আপনি। তো আমি বলি ভাই এটা আমি তৈরি করছি, এখন এটা ডে বাই ডে দেখবে, কপি করবে, ভালো করবে, মন্দ করবে, টাউডামি করবে, বাটপারি করবে, অনেকেই অনেক কিছু করবে। তবে আপনাদের এটা থেকে সাবধান হইতে হবে। ইভেন ওই দিন আমার একজন ক্লায়েন্ট, নতুন ক্লায়েন্ট আমাকে বলতেছে যে মামুন ভাই আমি
আপনার ভিডিও দেখি, পাশাপাশি আরেকজনের ভিডিও দেখলাম, তার সাথে কথা বললাম, সে বলতেছে যে আমি ওনাদেরকে কাম শিখাইছি, মানে আমার কথা বলছে। তো এইটা দেখেন, আমাকে একটা ভয়েসও দিয়েছে, আপনি শোনেন। তো আমি বললাম যে দেখেন, আসলে জ্ঞানী লোক যারা, তারা এগুলো কখনোই বলবে না। আর যারা জ্ঞানী লোক তারা এটা বিশ্বাসও করবে না। কারণ আমি 2019 সালের শুরু থেকে বাংলাদেশে 60% ডাউন পেমেন্টের উদ্যোগ নিয়ে এসেছি এবং আপনাদের অসংখ্য মানুষের স্বপ্ন বাস্তবায়ন করে দিচ্ছি। হ্যাঁ, যদি উনি 18 সালে এটা তৈরি করে থাকে আর আমি যদি 19 সালে করি, মানে যেহেতু আমি 19 সালে করেছি, উনি যদি 18 সালে করে, এমন কোনো প্রুফ যদি আপনাকে দিতে পারে, তাহলে আপনার বুঝতে হবে যে হ্যাঁ, তাহলে উনিই রাইট, উনিই সঠিক এবং আমরা বেঠিক। তো যেহেতু আমরা 2019 সাল থেকে এটা করে দিচ্ছি, এখন অনেকেই অনেক ধরনের কথা বলবে, তবে এটা তো আপনাদের যাচাই বাছাই করে নিতে হবে। আর একটা বাড়ি, এটা একদিনের কাজ না, এটা অনেক দিনের কাজ এবং এটা ছোট কোনো কাজ না, এটা অনেক বড় একটা কাজ, জীবনের অনেক বড় একটা অধ্যায়। তো এই সিদ্ধান্তটা নেওয়ার আগে অবশ্যই আপনাদের বুঝে শুনে চিন্তা ভাবনা করে নিতে হবে এবং যে বা যাকে দিয়ে আপনি বাড়ি তৈরি করবেন তার সম্পর্কে জানতে হবে, তার অতীত জানতে হবে, সে অতীতে কি করেছে সেটা জানতে হবে, সে চাকরি করলে কোথায় করেছে, কিভাবে করেছে। ইভেন আমাদের অনেক এমপ্লয়িও আছে, তারা এমন হতে পারে যে আমার এই কোম্পানির শুরু থেকে এই পর্যন্ত আমি 100 জন এমপ্লয়ি নিছি, এর মধ্যে থেকে 20 জন বাদ দিছি। তো এমনও হতে পারে 20 জনের মধ্যে থেকে কেউ একজন বলতে পারে আমি 60% ডাউন পেমেন্টে বাড়ি তৈরি করে দিচ্ছি। তো এখন তো বুঝতে হবে যে তার অতীতটা কি, সে কোথায় কাজ করছে, কিভাবে করছে, বা সে আপনার বাড়ির কাজটা নিয়ে যদি লস করে, সে লসটা সে কিভাবে কভার করবে, তার ফাইনান্সিয়ালি ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি কতটুকু আছে, এটা আপনাকে বুঝতে হবে। উদ্যোক্তা যে কেউ হতে পারে, এটা নিয়ে আপনার আবার নেগেটিভ চিন্তা করে লাভ নাই। আমি মামুন ভাই এটা করছি তার মানে এই নয় যে আগামী 50 বছরে এটা নিয়ে কেউ কাজ করবে না, অবশ্যই কাজ করবে এবং আমি এটার অ্যাপ্রিসিয়েট করব। যদি এমন কেউ আসে যে মামুন ভাই আমি এই ব্যাপারে কাজ করতে চাই, আমাকে সহযোগিতা করেন, আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি সহযোগিতা করব। আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি, কারণ আমি একজন মানুষ, আমি আসি আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করে দিচ্ছি, আমার কোম্পানি কাজ করে দিবে। আমার কোম্পানি কয়টা কাজ করবে, কতগুলো কাজ করবে? তো সেই জায়গা থেকে যদি নতুন কোম্পানি উঠে আসে, দেন এখানে একটা কম্পিটিশন তৈরি হবে, দেন তারা ভালো কাজ করে নাকি আমরা ভালো কাজ করি, একটা কম্পিটিশন তৈরি হবে। যেমন ফোনের বাজারে অ্যান্ড্রয়েড, স্যামসাং এবং আইফোনে, মানে অ্যাপল আইফোন দুইটা কিন্তু সমানভাবে টক্কর দিচ্ছে। তো স্যামসাং কিছু কিছু সময় বোঝাতে চাচ্ছে যে আমি অ্যাপলের চেয়ে বেটার কাজ করতেছি, অ্যাপল আবার বোঝানোর চেষ্টা করছে যে আমরা অনেক বেটার কাজ করতেছি অন্যদের চেয়ে। তো এখানে একটা কম্পিটিশন তৈরি হয়েছে, তো এটা ভালো। তো সেম একইভাবে আমাদের এই লাইনে যখন কম্পিটিশন তৈরি হবে, এটা আমাদের জন্য ভালো। যেহেতু আমরা দীর্ঘদিন কাজ করছি, আমরা বলতে পারবো আমরা এটা করছি, আমরা এটা করছি, আমরা এভাবে করে দিচ্ছি, ওইভাবে করে দিচ্ছি, আপনি আমাদের কাছ থেকে এইটা পাবেন, ওইটা পাবেন। এখন এই সেম ফ্যাসিলিটিস যদি আরেকজনে দেয়, আপনি তার থেকে নেবেন, অসুবিধা কি? তো প্রিয় ভিউয়ার্স, অনেক কথা বললাম, খোলামেলা কথা বললাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা কেন কাজ করি, আমাদের লাভ কি, আমাদের উদ্দেশ্য কি, সেই বিষয়টাও ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তবে আমি লাস্টলি যদি একটা কথায় আপনার এই প্রশ্নের একদম সারমর্ম উত্তর দিয়ে দিতে পারি, সেটা ভালো হবে। সেটা হচ্ছে, আমি কাজ করি দুইটা কারণে। ধরেন 100%, মধ্যে 50% হচ্ছে আমি প্রফিটের জন্য, বাকি 50% হচ্ছে আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্য। এখানে শুধুমাত্র আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করছি এটা ভাবলে ভুল হবে, আবার শুধুমাত্র আমি আমার প্রফিটের জন্য কাজ করছি এটা ভাবলেও ভুল হবে। অর্থাৎ আমার স্বপ্ন একটা, কিন্তু এটাকে আপনি দুইটা ভাগ করে চিন্তা করতে পারবেন। এক হচ্ছে আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করা, এর মধ্য দিয়ে আমার প্রফিট করা। তো 100%-এর মধ্যে 50% হচ্ছে আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করা, 50% হচ্ছে আমার প্রফিট করা। আপনি যদি চিন্তা করেন যে মামুন ভাইকে আমি প্রফিট দিব না, তাহলে আমি আপনার কাজ করব না। আবার আপনি যদি এইটা ভাবেন যে মামুন ভাই তাহলে আমার থেকে শুধু প্রফিটই নিয়ে যাবে, তাহলে এইটা ভাবলেও আপনি ভুল করবেন। আশা করি আপনি আমার কথা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্য, আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি যে বেশি শেয়ার করবে এবং এই ভিডিওতে যে কমেন্টস করবে এবং কি এই ভিডিও থেকে আমার যতগুলো সাবস্ক্রাইবার আসবে, এই সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে
আমার কোম্পানির পক্ষ থেকে একটা গিফট থাকবে। এবং জানুয়ারিতে আমরা আপনাদের জন্য কিছু বেটার চিন্তা ভাবনার সুযোগ সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য আমি আশা করব আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।